আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই আশা করি আপনারা সবাই ভালো আছেন। যার, যার মতো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিষ্টি রোদের সকাল। আমি আমার যে প্রতিদিনের যে কাজ, সেই কাজ শুরু করছি। পৃথিবীতে ফুল সবচেয়ে সুন্দর। এর প্রমাণ হলো একটা সবজির ফুল, সেটাও দেখেন কত সুন্দর একদম অর্কিডের মতো। ইনশাল্লাহ একদম অনেক ধরবে। আমি আপাতত এখানে আমার লাগানো আছে, এগুলো হলো আহ, রাঁধুনি শাক। এগুলো তো সবাই চেনে, ধনিয়া পাতা, মূলা হচ্ছে, মাঝখানে মাঝে মাঝে কিছু ডাঁটা লাল শাক হচ্ছে। আমি আজকে যেটা তুলবো সেটা হলো পালং শাক। নদীর কিছু মাছ আছে, ছোট মাছ, সেটা দিয়ে এই পালং শাক দিয়ে রান্না করব ইনশাআল্লাহ। এই যে তুললাম, এর মধ্যে আর একটুখানি কোহিনুর আমাকে বলবো বাকিটুকু তুলে দিতে। এরকম করে বসে তুলতে আসলে একটু অসুবিধা হয়। এই লাউয়ের গোড়ার অংশটুকু একটু সাধারণত একটু শক্ত হয়, কিন্তু আমার মনে হয় না এটা শক্ত। এর গায়ের চামড়াটা একদম পাখির পালকের মতো। আমি এটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। এই পাখিগুলো ইনশাল্লাহ ছেড়ে দেব, মুক্ত করে দেব, কারণ পাখি এভাবে বাঁধা থাকলে ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে এবং আমাদের সবারই খুব খারাপ লাগে। তো আমার নাতি মোহাম্মদ মোহাম্মদ বিন ইয়াহিয়া, সবচেয়ে ছোট নাতি, সে আসছে। সে আর কয়েকদিনের মধ্যে আসবে। আসলে ইনশাল্লাহ ও একটুখানি দেখবে, বা মানে দেখবে আর কি, ধরবে তো আর না, দেখবে, তারপরে আমি ওদের উন্মুক্ত করে দিব। এই বাড়িতেই ছেড়ে দিব। অবজারভেশনে থাকতে হবে যে সে আসলে বাইরে সাধারণ প্রকৃতিতে খোলা আকাশে সে সার্ভাইভ করতে পারে কিনা। যদি সার্ভাইভ করতে না পারে তখন আমি আবার, আমার মনে হয় এরা তো একটুখানি এইভাবেই বড় হয়েছে খাঁচার মধ্যে, বাইরে। আর ওই যে দেখছেন বিড়াল, ওই বিড়ালটা, আরো আরেকটা বিড়াল, এমন তাদের নেশা, মানে এই পাখি দুইটাকে খাবে কি, মানে পাগল হয়ে যায়, খাঁচার উপর উঠে একদম তাকায় থাকে, ছোচার মতো তাকায় থাকে কোন সময় সে ফাঁক পাবে, তারপরে সে খাবে। পৃথিবীতে লাউ কাটা খুব সহজ কাজ। আমাদের আমাদের গ্রামে আর শাস্তর বলে, শাস্ত্রকে বলে শাস্তর কাটে, যে মানে নিজে সহজ কাজটা নেওয়ার জন্য আরেকজনকে বলতেছে, সাচিব কামে যাও তুমি, নাই কাটপের বসি আমি। মানে কঠিন কাজটা আরেকজনকে দিয়ে বলতেছে সাচিব কামে, সাচিব মানে হলো সস্তা কাজ, সহজ কাজ। সাচিব কামে যাও তুমি, নাই কুটপের বসি আমি। আমি যখন আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে, তখন শাশুড়ি মা, বড় যা, ওনারা কখনোই আমাকে বলেন নাই যে এই কাজটা করো, ওই কাজটা করো। তো আমি বুঝতামও না যে আমার শাশুড়ি মা ওই লাউটা আজকে রান্না করবেন নাকি। আমি রান্নাঘরে গিয়ে গজ গজ করে পুরা পুরা লাউ, যে বাঁধাকপি সব আমি কেটে রেখে আসতাম। আমার শাশুড়ি বলতেন, দেখ তো পাগলি কি করছে। মানে অন্য শাশুড়ি হলে কি করতো,
হ্যাঁ, আক্কেল নাই, বাপ মার কাছ থেকে শিখে আসে নাই। মানে আমি রান্না করব কি না, কিভাবে রান্না করব, কারণ এটা কাটার তো একটা নিয়ম আছে। তো কিভাবে রান্না করব কিচ্ছু না জেনে এইভাবে কাটে রেখে গেছে। এরকম না বলে উনি বলতেন, দেখ তো পাগলি কি করছে। তারপরে উনি বাঁধাকপিটা তো ভেজে ফেললেন, বা আমরা খুব গোস্ত দিয়ে বাঁধাকপি খাই, হয়তো ওই কোনো কিছু একটা ম্যানেজ করে ফেলেন, কখনোই আমাকে বলেন নাই। তা আমার বড় যা যখন আমি বড় হয়েছি, যখন পরিণত মানুষ হয়েছি, তখন বলছেন যে, কনক তুমি ছোটবেলায় কি কি করতাম মনে আছে? তা আমার তো তখন মনে হচ্ছে যে আহ, ছোটবেলা মানে বাপের বাড়ির কথা আর কি। আমি বলছি, হ্যাঁ সব মনে আছে। বলে ছোটবেলা মানে বুঝছো, তোমার বিয়ের পরও তো তুমি ছোটই ছিলা। তো আমি আমার যে ভাবির কথা বলছি, হোসনে আরা জলি, উনি সবচেয়ে বড় ভাবি। উনি এখন আমার শাশুড়ি নাই এখন। সেই মানে আমাদের শ্বশুরবাড়ির পরিবারে উনি আমাদের কাছে মায়ের মতো। তো ওই ভাবি তখন খুব প্রশ্রয় নিয়ে বলতেন যে, মনে নাই তুমি যে এরকম বাঁধাকপি লাউ এগুলা যে এমনি দরকার ছাড়া আস্ত বাঁধাকপি আস্ত লাউ রান্নাঘরে কাটে রেখে আসতা। উনি বগুড়ার মানুষ। আমার না এই লাউর চেয়ে লাউর খোসা বেশি মজা লাগে। কোহিনুরপা, এই যে ইয়ার লাউয়ের খোসাগুলো রাখবেন, হ্যাঁ, এটা একটা ভাজি করব, আমার খুবই ভালো লাগে। এত কথা বলে, ওরে বাপরে, বলার সাথে সাথে বাইরে গেল। গান গাও, গান গাও, সবাই আমার কাছ থেকে গান শুনতে চায়, আমার বদলে তোমরা গাও। এই বটিতে কোটাকাটি দেখে অনেকে কমেন্ট করে যে বটি নাকি ধরতে পারে না কেউ কেউ, আবার ইয়ে মানে বলে বটির চেহারাই ভুলে গেছি, অনেক মা খালা। আমি বুঝি না যে এত তাড়াতাড়ি কিভাবে দিন চলে যায়, যে একটা মানুষ বটি চেনে না। প্ল্যান ছিল যে কই মাছ ভাজবো মচমচ করে, মচমচে ভাজা, আর লাউ ডাল আর ছোট মাছের চচ্চড়ি। এখন আমার সাহেব বলতেছে আমি মাছ ভাজা খাবো না, আমাকে দুইটা মাছ ভুনা করে খাও। আমি বললাম যে তুমি ভুনা খাবা, আমার ভাজা খাবার দরকার নেই। তো এইভাবেই এটা মানে এটা কোনো দুঃখ থেকে বলতেছি না, আমি সবসময় মনে করি যে ওনার ওনার পছন্দই আমার পছন্দ, খাওয়ার পছন্দ আমার। আমি কিছু মানুষ আছে না বাঁচার জন্য খায়, আমি হলাম সেরকম মানুষ। আর খাওয়ার জন্য বাঁচে সেরকম কিছু মানুষ। উনিও অবশ্যই খাওয়ার জন্য বাঁচে এরকম না, উনিও খুব কম আহার করেন, কিন্তু ওনার পছন্দ ওনার ওনার দিকে থাকতে হবে। আমি লাউ ডালের, এটা লাউ ডালের হাঁড়ি, আর এটা কই মাছের হাঁড়ি, কই মাছের কড়াই। লবণ দিয়ে দিয়েছি,
মশলা একটুখানি পানি দিলে আর মশলাটা, এই যে গুঁড়ো মশলাগুলো, এগুলো পুড়ে যায় না। সিম্পলি আদা বাটা দিব, দুইটাতেই দিব সামান্য একটু, বেশি না। আর হলো জিরা বাটা, রসুন বাটা, এই যে কই মাছ, এই কই মাছগুলো আমার কাজিন লিটন, সে কালকে অনেকগুলো কই মাছ, প্রায় 2-2.5 কেজি কই মাছ, তাজা কই মাছ নিয়ে এসেছে। আনার পরে সেগুলো এখন রাত করে কে কাটে, অন্যের ব্যাপারকে বললে কাটবে, কিন্তু একটা মানবিক ব্যাপার আছে না। তো বলছি যে ঠিক আছে, জিওল মাছ তো, এটা পানিতে ভিজিয়ে রাখা হোক, তারপরে কালকে কাটলেই হবে। তো সেটাই করা হচ্ছে। রাত্রে আমরা সবাই ঘুমায় পড়ছি, আমার ছেলের ফ্যামিলি সবাই ঢাকায় চলে গেছে, ওরা স্কুল, পড়াশোনা, চাকরি বাকরি আছে, আমরা তো ফ্রি মানুষ। তারপরে রাত্রে ধাম করে একটা শব্দ হয়েছে, সবগুলা যার যার ঘর থেকে উঠে আসলো। উঠে আসার পরে আর কারণ খুঁজে পায় না, কি ব্যাপার, ভূত আছে নাকি এই গ্রামে। আমরা অবশ্য মানে যত অনেক দিন হলো আসি, এই 4 বছর হয়ে গেল আমাদের এই বাড়ি, তো ভূত দেখি নাই কোনদিন। তো একবার মানে উনি মনে করতেছে কি জানি ভূতে আছে নাকি, না চোর আসলো, কি একটা অবস্থা। পরে বুঝলাম যে এই মাছগুলা সম্মিলিতভাবে একটা লাফ দিছে। উপরের ঢাকনাটা হলো স্টেনলেস স্টিলের একটা ঢাকনা, সেটা সেটা পড়ে গেছে, আর একদম বাড়ি কাঁপায় শব্দ। কোনের ব্যাপার, ডাল কই, আমি তো জন্য ডাল খুঁজে পাচ্ছি না। যেহেতু দুইটা সালুন মাছ আর গোস্ত না, মানে ডিভিশন নাই, সেই জন্য আমি একটা খুন্তি দিয়েই নাড়তেছি। কিন্তু যদি একটা গোস্ত হতো আর একটা মাছ হতো, তাহলে অবশ্যই আমাকে সেটা মেনটেন করতে হতো। আমি বলি কেন, এগুলো আবার উত্তর দিতে হয়, প্রশ্ন করে এক একজন। আমাকে একজন কি বলছে জানেন, আমাকে একজন বলছে
আপনি আপনি যে এত পরিকর্মা, তাহলে আপনি একটা কাজ করেন, পুকুর থেকে মাছ ধরবেন, তারপরে মাছ কুটবেন, তারপরে রান্না করবেন, তাইলে বুঝবো আপনি এত পরিকর্মা। আরে ভাই, আমি বলছি যে আমি পরিকর্মা, মানুষের কিছু, সব মানুষের কিছু লিমিটেশন থাকে। আমার তো কোনো পুকুর নাই যে আমি সেই পুকুরে পুকুরে নেমে তারপরে মাছ ধরবো। আমি একটা মহিলা মানুষ, পুকুরে আমি মাছ ওইভাবে আসলে কোনোদিন একটা বড়শি দিয়েও মাছ ধরি নাই। মাছ কাটতে পারি, সেটা তো আপনারা দেখেছেন। মানে আরেকজন ইদানিং এই দুইটা নেগেটিভ কমেন্ট আসলো, অনেকদিন হলো নেগেটিভ কমেন্ট আসে না, হয়তো মানে নেগেটিভ কমেন্টও আসা দরকার, তাহলে উৎসাহ বাড়ে। তো একজন বলছে নিজের ঢাক নিজেই পেটাচ্ছেন। এখন যদি রান্না চ্যানেল, আমি তাহলে গান গেলেও সেটাও নিজের ঢাক নিজে পেটান, যে আমি গান গাইতে পারি, তাহলে তো আর কিছুই করা যাবে না ভাই। আমি তো নেগেটিভ কেন, আমি এটার কারণই খুঁজে পেলাম না। বাংলাদেশের মানুষরা খুবই মানে ফ্রাস্ট্রেটেড মনে হয়। রাজনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত না। সব দিন এক সমান যায় না, যে এখন একটু এমন অবস্থা আছে, দুদিন পরে ভালো হবে। এখন একটু গরমকাল পড়েছে, দুদিন পরে শীত পড়বে। অনেকদিন বৃষ্টি হয় না, আবার একটু বৃষ্টি হবে, এই তো পৃথিবীর নিয়ম। সেখানে কখনোই হতাশ হওয়া উচিত না। হতাশা আসলে পাপ। কারণ আমরা আল্লাহর নিয়ামতের উপর থেকে বিশ্বাস হারিয়ে যখন, তখনই আমরা হতাশ হই। আমি কখনো হতাশ হই না। এবং অন্য মানুষকে, আমি নিজের নেগেটিভ ব্যাপারগুলো যদি থাকে খুঁজে খুঁজে বের করে সেগুলো দেখার চেষ্টা করি। আমি আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করি, আমার ছেলে মেয়েকে বারবার জিজ্ঞেস করি, আমার মা যদি দরকার হয় মা বলে দেন যে এইটা করা উচিত না, ওইটা করলা কেন, এরকম। তো সেখানে বাইরের মানুষরা আসলে নেগেটিভ কমেন্ট না করলেই ভালো দেখা যায়। তো এটা সুন্দর না। আর আমার যদি আমার কোনো কর্মকাণ্ড, সেটা হোক গান, সেটা হোক এখন যেরকম রান্না করি, চ্যানেলে দেখাই, যেরকমই হোক, ভালো না লাগলে আপনার হাতে মোবাইল আছে, স্কিপ করে চলে যান, কেউ মানা করে না। আমি তো কাউকে বলি নাই যেটা পুরাটা দেখতে হবে বা দেখতেই হবে বা আমার চ্যানেলে আসতে হবে। যারা ভালোবেসে নিয়মিত আসেন, তাদেরকে তাদেরকে আমি আলাদাভাবে সাধুবাদ জানাই, যে আমার কত রকম রন্ধন পটিয়সী আছে, তাদের অনেক, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যারা অনেক সাধারণ রান্নারও অনেক আয়ের ব্যয় বলে দেন, যে এটা করলে এটা তিতা লাগে, ওইটা করলে ওইটা ঝাল কম লাগে, ওইটা মানে ওইটা করলে ওইটা স্বাদটা আসল পাওয়া যায়। আমি এত কিছু জানি না ভাই। আমি খুব সাধারণ একজন রাঁধুনি। আমি রাঁধতে রাঁধতে কথা বলি। আমার আমার বসে থাকতে ভাল লাগে না। আমার যখন কাজ থাকে না হাতে, তখন আমি গাড়ির চাকা খুলে পিছনের চাকা লাগাই, পিছনের চাকা খুলে সামনের চাকা লাগাই। এই মাছের চচ্চড়ি শাকে শুধু জিরা বাটা আর এটা রসুন বাটা, নুন দিচ্ছি, সর্ষের তেল দিব, মানে দিলাম। পালং শাক, যে মাত্রই তুললাম, যে পালং শাক,
আজকে মনের ভুলে কাঁচামরিচ আগে দিয়ে ফেলছি। শুকনো মরিচ তাও নাড়া যায়, কিন্তু কাঁচামরিচ না একবার নখের কোণার মধ্যে যদি ঢুকে অনেকক্ষণ জলে, তখন উজু করার সময় মনে না হাত ঠিক মতো না ধুয়ে দিলে তখন 12টা বাজে। এটা হলো আমাদের যমুনা নদীর মাছ, একদম ফ্রেশ মাছ, পাঁচ মিশালে কিন্তু পিয়ালি মাছের বাচ্চা। এটা একটু উপরেই দিব, যখন ঝোলটা উপরে আসবে তখন মাছগুলো এমনি নুনে ঝালে হয়ে যাবে। জাল বাড়াই দিই। একটু বলক আসুক, তারপরে আমি আবার আসছি। আমার কই মাছ ভুনা হয়ে গেছে। কই খেতে চাইলাম ভাজা, কই মাছ ভাজা খাই, সেখানে হয়ে গেল ভুনা। যাক, কর্তার ইচ্ছায় কর্ম। আর এটাও একটু পরেই হয়ে যাবে। রান্নার সব কিছু মশলা টশলা রেডি থাকলে তখন এটা হতে আসলে সময় নেয়। আমি কই মাছটা নামিয়ে ফেলি। আর বাকি ভিতরে তো একটা চুলা আছে, ওখানে একটু ট্রান্সফার করছিলাম। এটা আর করা নুন দেখি, ফাঁকা ফাঁকা চামচ দিয়ে নুন দেওয়া দেখা যায় না। ধনে পাতা দিচ্ছি। প্রায় হয়ে গেছে, আমি নামায় ফেলবো, জাল কমে দিব। ইরে ভাই, ছাড়িস না কেন? আর এটার দেখি কি অবস্থা। এটাও হয়ে যাবে। এটাও তেলে চড়চড়া হবে না, যেহেতু শাক আছে, একটুখানি মাখা মাখা ঝোল তো থাকবেই। আমি দুইটারই নুন দেখেছি। আজকের ফুল জবা ফুল। এটা এটা ঝুমকো জবা আর সাধারণ জবার মধ্যে তফাৎ আছে কিনা আমি জানি না। ফুল আমার কাছে ফুল। আজকে যখন লাউ কাটছিলাম তখন জায়ের গল্প করছিলাম। আমরা 6 যা, আমরা, আমার হাজবেন্ড আর 9 ভাই বোন, 6 ভাই 3 বোন। প্রথম আমার সবচেয়ে বড় ভাসুর শওকত হায়াত খান, উনি একসময় অনেক বিখ্যাত গায়ক ছিলেন। ওনার খুবই বিখ্যাত একটা গান, দুটি পাখি একটি ছোট্ট নীল, কেউ তো কারো পানে চায় না ফিরে। উনি খুবই চুজি মানুষ, মানে গান খুব বেছে বেছে গাইতেন, সেই জন্য মানে চলচ্চিত্রে অনেক বেশি গান উনি করেন নাই। আর তারপরে জন হলো নুরুল আকবর খান, উনি ব্যাংকে কর্মকর্তা ছিলেন, উনি এখন অনেক দিন হলো রিটায়ার করেছেন। তারপরের জন জগলুল হায়দার খান, উনিও ব্যাংকার ছিলেন, আর উনিও রিটায়ার করেছেন। তারপরে আমার হাজব্যান্ড মইনুল ইসলাম খান, উনি মিউজিক ডিরেক্টর এবং টিউনার, বিশিষ্ট মিউজিক ডিরেক্টর। আর আমাদের রেডিও টিভিতে গ্রেড থাকে, সেখানে স্পেশাল করে মিউজিক ডিরেক্টর। তারপরে আমার ননাস নাজনীন বানু, উনি অস্ট্রেলিয়া থাকেন, ওনার হাজব্যান্ড পার্থ ইউনিভার্সিটি, পার্থে ইউনিভার্সিটির উনি
প্রফেসর ছিলেন, উনিও রিটায়ার করেছেন। আর তারপরে বিলকিস বানু ননদ। বিলকিস বানু আমার হাজবেন্ডের ছোট, তো আমার ননদ। ওনার হাজবেন্ড বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন, ডেপুটি গভর্নর। তারপরে আমি আবার সমস্ত ব্যাংকের পরিচালক হিসেবে অনেক দীর্ঘদিন কাজ করেছি। আর তারপরে আমার আরেকজন ননদ শারমিন বানু মেমু, সে তার হাজবেন্ড একজন প্রকাশক, বই প্রকাশক, ফরহাদ হোসেন, ফরহাদ খান, আহমেদ ফরহাদ। আর তারপরে হলো আমার ছোট দুই দেবর, একজন মামুন হাসান খান, সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিডনিতে অস্ট্রেলিয়ায় থাকে এবং খুবই শৌখিন মানুষ, গান করে। আর হলো সবচেয়ে ছোটজন মুস্তাক হাসান খান, সেও একজন ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, আর সেও অস্ট্রেলিয়ায় এখন মেলবোর্নে অবস্থান করছে। আমি বলছিলাম আমার জায়েদের কথা। আমার বড় যা বললাম হুসনে আরা লাইজু, ওনার ডাক নাম জলি, কিন্তু আমরা কখনো ওনার নাম ধরি না, কারণ অনেক আমাদের চেয়ে অনেক বড়, মায়ের মতন। তো বড় ভাবি বগুড়ার মেয়ে। তারপরে উজ্জ্বল ভাবির ভালো নামটা ভুলে গেলাম, উনি আমাদের ছেড়ে চলে গেছেন বছর 5 আগে। তারপরে হলো হাসিন জাহান মাধু, উনি একজন আর্টিস্ট, উনি সিরামিকের উপর আর্টে মাস্টার্স করেছেন। উনি আমার বড় যার বাড়ি বগুড়া, আর তারপরে মেজো যা উনি কুমিল্লার মানুষ, আর মাধুভাবি যে উনি বরিশালের মানুষ। আমি হলাম ফোর্থ, আমি সিরাজগঞ্জের মেয়ে। আর তারপরে হলো ফারজানা আম্বারিন জয়া, সে রাজশাহীর মেয়ে, সে অস্ট্রেলিয়ার একটা বাচ্চাদের স্কুলে খুব ভালো টিচার, সে অনেক মানে সে শ্রেষ্ঠ টিচারের অ্যাওয়ার্ড পেয়েছে জয়া। আর ফারজানা জয়া, সেও মেলবোর্ন একটা স্কুলে কাজ করে, স্কুলে পড়ায়। তো এইগুলো আমার শ্বশুরবাড়ির পরিবার। তো অনেক জায়গা থেকে মানুষ এসেছে, যেরকম যাদের কথা বললাম, তো সেরকম যেরকম বড় যা বগুড়া, তারপরের জন কুমিল্লা, তারপরের জন বরিশাল, তারপরে আমি সিরাজগঞ্জ, তারপরের জন রাজশাহী, তারপরে সবচেয়ে ছোট জন যে জয়া, সে হলো সিলেট। আর মেয়ে জামাইরা একজন বড়জন কুমিল্লা, তারপরের জন রাজশাহী, আর রাজশাহী নাকি জিয়া ভাইয়ের বাড়ি রংপুর। আর তারপরে হলো সবচেয়ে ছোট জন, তারা কুমিল্লার মানুষ, কিন্তু সিলেটে তারা বেড়ে উঠেছে। এই যে সারা বাংলাদেশের বলা যায় এই নয়টা থেকে 9টা জেলা থেকে বা 8টা জেলা থেকে 9 জন মানুষ এসেছে। আমার শাশুড়ির সাথে কখনোই কোনো কনফ্লিক্ট হয় না। মানে উনি এত ভালো মানুষ, এত ভালো মানুষ। ওই যে বললাম যে লাউ কেটে ফেলেছি, উনি বলেছেন যে আল্লাহ দেখ তো পাগলি কি করছে। আমার শাশুড়ি ঢাকার মানুষ, উনি মানিকগঞ্জের মানুষ, আর আমার শ্বশুরের বাড়ি বগুড়া। তো এই যে এতগুলো মানুষ, আমরা কি কখনো এক যা আর এক জায়ের নামে নালিশ করি নাই, বা ননদের নামে নালিশ করি নাই, বা ননদরা ভাবির নামে? ওই তো মানে হেডকোয়ার্টার তো একজনই, আমার শাশুড়ি। কখনোই উনি পাত্তা দেননি। উনি বলেছেন না গো, ও এরকম বলে নাই, তুমি ভুল বুঝছো। ও হয়তো এটা বলতে চাইছে, ও কখনোই এটা বলতে পারে না, তুমি ভুল বুঝছো। মানে হয়তো কথাটা ঠিক না, আসলেই কেউ একটা কথা বলেছে, কিন্তু উনি সেটা গার্জিয়ান হিসেবে উনি আমলেই নেন না। উনি জানেন দিন একভাবে পার হয়ে যাবে, আপনজনরা আপনজনই থেকে যাবে, পাড়া প্রতিবেশীরা পাড়া প্রতিবেশী থেকে যাবে, বন্ধু বান্ধবী থেকে যাবে, এবং শত্রুরা বরঞ্চ শত্রুরাও আপন হয়ে যাবে। এমন একটা ব্যবহার করতেন যে আমরা 6 যা, কখনোই আমাদের মনোমালিন্য হয়নি। এটা একটা পারিবারিক বন্ধন, এখান থেকে শেখার অনেক ব্যাপার আছে। সেই জন্যই আমি আসলে এইভাবে একটা ডিটেলে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো আমার রান্না শেষ, ডাল রেডি,
ইনশাআল্লাহ মাছের এটা এটা কি মাছ? চেলা নাকি কি যে নাম, দুই একটা অন্যরকম, দুই একটা বেলের বাচ্চা আছে। ছোট মাছ, পাঁচমিশালি ছোট মাছ, পালং শাক দিয়ে রান্না। আর হলো কই মাছ, কই মাছের ভুনা। খেতে চেয়েছিলাম ভাজা, হয়ে গেল ভুনা তরকারি ইচ্ছায়। এই পর্যন্তই। আমি সালুন না দেখিয়ে আমি ফুলের ফুলের ঝুড়ি দেখাই, ফুলদানি দেখাই, আমার খুব ভালো লাগে। যাই হোক, আপনারা আমার মনে হয় ইদানিং অনেক কষ্ট করে দেখেন একই জিনিস, একঘেয়ে মানুষ, একটা মানুষই কথা বলছে বারবার, আর রান্নাও এমন কোনো কিছু না। তো সেখানে আমার মনে হয় আপনারা কষ্ট করি, মায়া করি আপনারা আমার চ্যানেল দেখেন। আবার দু একটা হঠাৎ করে দুটা নেগেটিভ কমেন্ট আসলো, আমি সেখান থেকে উৎসাহ পেয়েছি। আমি মনে হয় পুকুরে নামবো, পুকুরে নেমে মাছ ধরে, অথবা মাছের পোনা ফেলে বড় করে, তারপরে মাছ দড়ি দিয়ে নাকে বেঁধে নিয়ে আসবো, তারপরে আমি সেটাকে কুটে বেছে কোথা থেকে ছাই ছাই আনবো সেটাও দেখাবো। করিতকর্মা হয়েই যাবে ইনশাল্লাহ। যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন। আর আরেকটা কথা বলতে চাই, যে ঘরের খাবার খান, মা খালাদের রান্না, অথবা নিজেই রান্না করেন। ভাইদের বলছি, চাচা মামা ভাই যারা আছেন তারাও অনেক ভালো রান্না করতে পারেন, তারাও রান্না করবেন এবং এভাবেই ছোট্ট জীবন আনন্দময় করে তুলবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।